আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি এবার সাবেক হতে চললেন? যদি তেমনটি হয়, তাহলে এটা পরিষ্কার যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করছেন কোনো কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। এর পরের ভিডিওতে কথা বলবো সেই বিষয়ে। তার আগে তৌহিদ হোসেনকে নিয়ে কেন সন্দেহ দেখা দিল সেটা বলছি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে ভারতের যে তোলপাড় চলছে সে বিষয়ে কোনো কথা বলতে শোনা যায়নি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টার পরিবর্তে সর্বশেষ কথা বলতে দেখা গেছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে। এমনকি চলমান বিমস্টেক সম্মেলন নিয়েও তেমন কোনো কথা বলতে দেখা যায়নি পররাষ্ট্র উপদেষ্টাকে। তার মানে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্যের পর ভারতের রাজনৈতিক মহল সহ সাবেক কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা যেভাবে উত্তেজিত হয়ে উঠছে, যেভাবে সে দেশের সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মেইন স্ট্রিম মিডিয়াগুলো রীতিমতো যুদ্ধকালীন সময়ের মতো করে সংবাদ পরিবেশন করে যাচ্ছে, সেটা কি তাহলে প্রফেসর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলেছে? তাই হয়তো প্রথাভেঙ্গে তৌহিদ হোসেনের পরিবর্তে ডক্টর খলিলুর রহমানকে সরকারের বক্তব্যের ব্যাখ্যা দিতে হলো। এখন প্রশ্ন হলো, চীন সফরের প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্স কেন্দ্রিক ওই বক্তব্যের বিষয়টা কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ ছিল? অন্তত ভারত যেভাবে তাদের ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে, ঠিক সেইভাবে কি আদৌ গুরুত্ব বহন করে? একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ তার নিজের ভূমিতে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধার বয়ান দিয়ে বিনিয়োগকারী দেশের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে। সেখানে ভারতের এতটা চুলকাচ্ছে কেন বোঝা যাচ্ছে না। এছাড়া এমন তো নয় যে ডক্টর ইউনূসের ওই বক্তব্যে কেবল ভারতের সেভেন সিস্টার্স এর কথাই বলা হয়েছে, সেখানে নেপাল ভুটানের বিষয়টিও উঠে এসেছে একইভাবে। বিনিয়োগকারী হিসেবে যে কোনো দেশের জন্য এখানে একটা আন্তর্জাতিক বাজারের সম্ভাব্যতার কথা বলা হয়েছে, যেটাতে বাংলাদেশের জন্য যেমন লাভ, তেমনি লাভ হবে নেপাল ভুটান সহ ভারতের সেভেন সিস্টার্স এর। কারণ সেভেন সিস্টার্স এ ভারতের পণ্য সরবরাহে যে পরিমাণ অর্থ ব্যয় ও সময় অপচয় হয়, সেই একই পণ্য যদি বাংলাদেশে উৎপাদন করে নেপাল ভুটান সহ সেভেন সিস্টার্স এ সরবরাহ করা যায়, তাহলে সবার জন্যই ভালো, হোক সেটা চায়না কিংবা ইন্ডিয়ার উৎপাদিত পণ্য। কারণ সেভেন সিস্টার্সে ভারতের পণ্য সরবরাহে যে পরিমাণ অর্থ ব্যয় ও সময় অপচয় হয়, সেই একই পণ্য যদি বাংলাদেশে উৎপাদন করে নেপাল ভুটান সহ সেভেন সিস্টার্সে সরবরাহ করা যায়, তাহলে সবার জন্যই ভালো, হোক সেটা চায়না কিংবা ইন্ডিয়ার উৎপাদিত পণ্য অথবা অন্য যে কোনো দেশের পণ্য। এখানে উৎপাদন স্থল হবে কেবল বাংলাদেশ। সেটাই হচ্ছে প্রফেসর ইউনূসের মূল কথা। অর্থাৎ তোমরা বাংলাদেশে আসো, সে চায়না হোক কিংবা ইন্ডিয়া হোক অথবা অন্য যে কোনো দেশ, বাংলাদেশ তোমাদের ভূমি দেবে, সস্তা শ্রম দেবে এবং তোমাদের পণ্য ক্রয় করবে। পাশাপাশি বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে তোমরা তোমাদের পণ্য খুব সহজেই সারা বিশ্বে সরবরাহ করতে পারবে। সব পক্ষের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। সবার সুবিধার জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে, ব্যাস এতটুকুই। কিন্তু গ্লোবালাইজেশনের এই যুগে অত্যন্ত নিচুমনের ভারত ডক্টর ইউনূসের এই সহজ সরল বাণিজ্য নীতির বয়ানটাকে উল্টো করে সামরিক ন্যারেটিভের দিকে নিয়ে যাচ্ছে। অথচ ডক্টর ইউনূস বারবার ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সরল স্বীকারোক্তি ছিল, চীনে যাবার আগে ডক্টর ইউনূস ইন্ডিয়া সফরে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত রাজি হয়নি। তার মানে নিকট প্রতিবেশী হিসেবে ভারতকে কখনোই এড়িয়ে চলতে চাননি প্রফেসর ইউনূস। কারণ এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য উভয় প্রতিবেশীর যেমন ভূমিকা রয়েছে, তেমনি উন্নয়নের জন্য নতুন নতুন বিনিয়োগের প্রয়োজন রয়েছে। প্রতিবেশী ভারতকে যেমন দরকার, তেমনি চীন কিংবা অন্য কোনো বিনিয়োগকারী দেশকেও বাংলাদেশের দরকার। অর্থাৎ বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক যে অপার সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগানোটাই হচ্ছে আসলে পিছনের মূল কারণ। সহজ কথায়, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি অর্থনৈতিক হাব গড়ে তোলা, যে বিষয়টা নিয়ে বহুদিন আগে থেকে বিভিন্ন আলোচনায় ডক্টর ইউনূস একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন। কারণ সমুদ্র একটি দেশের জন্য কত বড় সম্পদ সেটা সবাই বুঝতে পারেন না, যা বাংলাদেশের বিগত সরকার প্রধানরা যেমন বুঝে উঠতে পারেননি, তেমনি মাথামোটা চাওয়ালা নরেন্দ্র মোদীর মাথাতেও বিষয়টা ঢুকছে না। একই সাথে দাদাগিরি স্বভাবের কারণে ভারতের বিজ্ঞ বিশ্লেষক মহল সহ আবাল মিডিয়া কর্তারাও বুঝে উঠতে পারছেন না। হয়তো মনমোহন সিং থাকলে ডক্টর ইউনূসের ভাষা অনেক আগেই বুঝতে পারতেন,
এবং এই দুই অর্থনীতিবিদ সহজেই মতৈক্যে এসে এই অঞ্চলের জন্য বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি অর্থনৈতিক শিল্প উৎপাদন অঞ্চল গড়ে তুলতেন। এখন যেহেতু বারবার আবেদনের পরেও ভারত সাড়া দেয়নি, তাই বাধ্য হয়ে চীনের দিকে ঝুঁকতে হয়েছে ডক্টর ইউনূসকে। এখন চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করবার বক্তব্যকে ঘিরে ভারত যদি আবারও বাংলাদেশের সঙ্গে দূরত্ব তৈরি করে রাখতে চায়, তাতে বাংলাদেশের ক্ষতি নয়, ক্ষতি যদি কিছু হয় সেটা হবে ভারতের। তাছাড়া প্রফেসর ইউনূস সাহেব যে কেবল চীনকে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তা তো নয়, তিনি বিশ্বের যে কোনো প্রান্তের বিনিয়োগকারীর জন্যই একই প্রস্তাব দিয়ে রেখেছেন। ভারত যদি মনে করে তারা ন্যায্যতার ভিত্তিতে সব সম্পর্ক ঠিক রেখে বাংলাদেশে বিনিয়োগ করবে, বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করবে, ওকে, তারাও আসতে পারে। বাংলাদেশিরা তাদের বিনিয়োগকে সাদরে গ্রহণ করবে। আর ঠিক এই কারণে হয়তো ডক্টর ইউনূস সাহেব বারবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু ভারতের দাদাগিরি স্বভাব আর শেখ হাসিনা ইস্যুর ভয়ে বৈঠকের বিষয়টি বরাবর এড়িয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকার। শুধু তাই নয়, সহজ সরল একটি বাণিজ্য সমীকরণকে সামরিক সমীকরণ ন্যারেটিভ দিয়ে শুধু শুধু মাঠ গরম করবার জন্য উঠে পড়ে লেগেছে পুরো ভারতবাসী। এখন দেখা যাক ডক্টর ইউনূসের সেভেন সিস্টার্স কেন্দ্রিক বক্তব্যের জের কতদূর পর্যন্ত গড়ায়। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।